এরপর রয়েছে আপনার 189 এবং 190 এবং 491, যে তিন ধরনের ভিসা কথা আমি বললাম। এই তিন ধরনের ভিসা হচ্ছে পয়েন্ট বেসড সিস্টেম। এখন প্রশ্ন হচ্ছে, পয়েন্টস আপনি কিভাবে ক্যালকুলেট করবেন? পয়েন্টস ক্যালকুলেশনের সিস্টেমটা কি? পয়েন্টস ক্যালকুলেশনের সিস্টেমটা আমি আপনাদেরকে বলবো। আপনারা আমি একটু ধৈর্য ধরে শুনবেন। কোনো প্রশ্ন থাকলে প্রশ্নটা লিখে রাখবেন, পরে আপনারা এই প্রশ্নটা আমাকে বললে আমি এই ওইটার উপর বেস করে আমি আপনাকে প্রশ্ন উত্তরটা দিতে পারবো। এখন আসি পয়েন্ট সিস্টেমের ডিসকাশনে। প্রথম, আপনি পয়েন্ট পাবেন নমিনেশনের জন্য। অর্থাৎ আপনাকে যদি স্টেট নমিনেট করে, সেই ক্ষেত্রে আপনি কত পয়েন্ট পাবেন। আমি প্রথমে যেটা বলেছিলাম স্টেট নমিনেশনের বিষয়, স্টেট যখন নমিনেট করে তখন আপনি 190 ভিসা যদি আপনি যান, তাহলে আপনি পাবেন 5 পয়েন্ট এক্সট্রা। আর যদি আপনি 491 ভিসা জন্য অ্যাপ্লাই করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি 15 পয়েন্ট এক্সট্রা পাবেন। এখন হয়তো আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে 190 এবং 491-এর মধ্যে পার্থক্য কোথায়? 190 এবং 491 দুটাই স্টেট নমিনেশন ভিসা, কিন্তু এদের মধ্যে পার্থক্য হচ্ছে 190 হচ্ছে ডাইরেক্ট পিআর, আর 491 হচ্ছে, এটা ডাইরেক্ট পিআর না। ডাইরেক্ট পিআর পাওয়ার আগে আপনাকে 3 বছর 491 ভিসার আন্ডারে অস্ট্রেলিয়াতে থাকতে হবে এবং রেগুলারলি আপনাকে ইনকাম করতে হবে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট। 3 বছর পরে আপনি পার্মানেন্ট রেসিডেন্সি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই হচ্ছে 190 এবং 491 ভিসার মধ্যে পার্থক্য। দুইটা পার্থক্য আমরা পেলাম, একটা হচ্ছে 190-তে আপনি ডাইরেক্ট এন্ট্রি, ডাইরেক্ট পিআর। 491 ডাইরেক্ট পিআর না, 3 বছর আপনাকে কাজ করতে হবে, এখানে থাকতে হবে। 3 বছর পরে গিয়ে আপনি সমস্ত ডিটেলস দেওয়ার পর আপনাকে স্টেট পার্মানেন্ট রেসিডেন্সি দিবে। আরেকটা পার্থক্য হচ্ছে, আপনি 190 ভিসা অ্যাপ্লাই করলে আপনি পাচ্ছেন এক্সট্রা 5 পয়েন্ট, আর যদি আপনি 491-এ অ্যাপ্লাই করেন তাহলে আপনি পাচ্ছেন এক্সট্রা 15 পয়েন্ট। তাহলে দুটোরই পজিটিভ এবং নেগেটিভ দিক রয়েছে। এরপরে আপনি পয়েন্ট পাবেন হচ্ছে আপনার বয়সের জন্য, যে পয়েন্টটা 0 থেকে 20 পয়েন্ট পর্যন্ত হতে পারে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ এর অ্যাবিলিটি, আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের কোয়ালিটির অনুযায়ী আপনি 0 থেকে 20 পয়েন্ট পাবেন। স্কিল এমপ্লয়মেন্ট এক্সপেরিয়েন্স, আপনার কাজের অভিজ্ঞতার উপর আপনি পয়েন্ট পাবেন, যেটা 0 থেকে 20 পয়েন্ট হতে পারে। আপনার শিক্ষাগত যোগ্যতা, এটার জন্য আপনি 0 থেকে 20 পয়েন্ট পাবেন। এছাড়া আপনি কোনো বিশেষ সাবজেক্টে যদি কোয়ালিফাইড হন, যেমন আপনি যদি ইঞ্জিনিয়ার হন, আপনি যদি আইটি প্রফেশনাল হন, আপনি যদি মেডিকেল প্রফেশনের কেউ হয়ে থাকেন, তাহলে আপনি আরো এক্সট্রা 0 থেকে 10 পয়েন্ট পাবেন। এছাড়া নেক্সট বেসিস হচ্ছে পয়েন্ট পাওয়ার জন্য অস্ট্রেলিয়ান স্টাডি রিকোয়ারমেন্ট। অর্থাৎ আপনি যদি অস্ট্রেলিয়ান কোন ইনস্টিটিউশনে পড়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি আরো 5 পয়েন্ট পাবেন। আরেকটি রয়েছে প্রফেশনাল ইয়ার ইন অস্ট্রেলিয়া, এটা একটা প্রোগ্রাম। 12 মাস যদি আপনি এই প্রোগ্রামে ভর্তি হন এবং এটা কমপ্লিট করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি 5 পয়েন্ট পাবেন, 0 থেকে 5 পয়েন্ট পাবেন। এরপর রয়েছে ইংরেজি ব্যতীত অন্য কোনো ভাষায় যদি আপনার দক্ষতা থাকে, তাহলে সেটার উপর বেস করে আপনি 0 থেকে 5 পয়েন্ট পাবেন। যেমন বাংলা ভাষা আপনি দক্ষতা যদি আপনি দেখাতে পারেন, একটা সার্টিফাইড ইনস্টিটিউটের আন্ডারে যদি আপনি পরীক্ষা দিয়ে পাস নাম্বারটা পেয়ে থাকেন, তাহলে আপনি আরো 5 পয়েন্ট যোগ করতে পারবেন। এরপরে রয়েছে পয়েন্ট পাওয়ার বেসিস হচ্ছে রিজিওনাল এরিয়াতে যদি থাকেন, অর্থাৎ যেগুলোকে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট রিজিওনাল এরিয়া অর্থাৎ গ্রাম্য এরিয়া, রিমোট এরিয়া হিসেবে যেগুলোকে ডিক্লেয়ার করেছে, সেই সব এরিয়ার মধ্যে যদি আপনি থাকেন, তাহলে সেই জন্য আপনি আরো 5 পয়েন্ট পাবেন। এবং লাস্ট যেটা পয়েন্ট ক্যালকুলেশনে অ্যাড হয়, সেটা হচ্ছে যে পার্টনার স্কিল, অর্থাৎ আপনার ওয়াইফ যদি
ইংরেজিতে ভালো হয়, সে যদি ইংরেজিতে ভালো মার্কস পায় আইএলসে বা অন্যান্য পরীক্ষা যেগুলো আছে, সেগুলোর উপর বেস করে আপনি 5 থেকে 10 পয়েন্ট পাবেন। এই গেল ওভারঅল আপনার পয়েন্ট ক্যালকুলেশন। এখন আমি এই স্টেপগুলা, এই পয়েন্টস ক্যালকুলেশনের এই বিষয়গুলো একটার পর একটা আপনাদেরকে আরেকটু ডিটেলস ব্যাখ্যা করব। প্রথম প্রশ্ন হচ্ছে আপনার কত পয়েন্ট পেলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন পিআর এর জন্য, অর্থাৎ স্টেট নমিনেশনের জন্য। পিআর তো না, প্রথমে স্টেট আপনাকে নমিনেট করবে। স্টেট যদি আপনাকে নমিনেট করে তখন আপনি পিআর এর জন্য অ্যাপ্লাই করবেন। আগে আপনাকে নমিনেশনটা পেতে হবে, স্পন্সরশিপটা পেতে হবে স্টেট থেকে বা ফেডারেল গভর্নমেন্ট থেকে। তখন সেই ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে মিনিমাম কত পয়েন্টস আপনার পেতে হবে বা পেলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন বা আপনি এলিজিবল হবেন। সেটা হচ্ছে 65 পয়েন্টস পেতে হবে। 60 পয়েন্টস পাওয়ার পরে আপনি মিনিমাম রিকোয়ারমেন্ট অর্থাৎ আপনি ফুলফিল করলেন, অর্থাৎ আপনি এলিজিবল নমিনেশনের জন্য। এখন নেক্সট প্রশ্ন হচ্ছে কত পয়েন্ট পেলে আপনি কনফার্ম হবেন যে আপনাকে নমিনেট করবে কিনা বা স্পন্সর করবে কিনা। এই প্রশ্নের উত্তর হচ্ছে এটার কোনো নির্দিষ্ট আনসার নাই, কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নাই। এটা ডিপেন্ড করে যখন তারা স্পন্সর করার জন্য সিদ্ধান্ত নেয়, স্পন্সর করার সময় যেই ব্যক্তি হাইয়েস্ট পয়েন্ট পাবে তাকে স্পন্সর করবে, এবং তারা প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট সংখ্যক মানুষকে স্পন্সরের জন্য ডাকে। ওই ওই মাসে যদি আপনার পয়েন্ট সবচেয়ে বেশি হয় তাহলে আপনি কল পাবেন, আপনাকে স্পন্সরশিপের জন্য ডাকবে। অর্থাৎ মূল বিষয় হচ্ছে আপনি যত বেশি দক্ষতা প্রমাণ করতে পারবেন তত বেশি আপনার পয়েন্ট বাড়বে, তত বেশি আপনার স্পন্সরশিপ পাওয়ার পসিবিলিটি বৃদ্ধি পাবে। এইটি হচ্ছে প্রথম ক্যাটাগরি পয়েন্ট ক্যালকুলেশনের জন্য, যেটা আমি আগে বলেছিলাম, সেটা হচ্ছে নমিনেশন। অর্থাৎ নমিনেশন আপনাকে অবশ্যই পেতে হবে পিআর এর জন্য। আর 190 ভিসাতে আপনি পাচ্ছেন 5 পয়েন্ট এক্সট্রা। যদি আপনি 189-এ যদি আপনি অ্যাপ্লাই করেন, প্রথমত আপনি কোনো এক্সট্রা পয়েন্ট পাবেন না। যে 65 পয়েন্ট আপনার নিজের যোগ্যতায় আপনি যে 65 পয়েন্ট পাবেন সেটাই হচ্ছে ফাইনাল। আপনি নিজের যোগ্যতায় যদি আর 80 পয়েন্ট পান সেটাই ফাইনাল। 189 নিশ্চয়ই আপনাদের মনে আছে, আমি একটু আগে বলেছিলাম 189 হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সরশিপ, অর্থাৎ এদের কেন্দ্রীয় সরকার আপনাকে স্পন্সর করবে। কেন্দ্রীয় সরকার যদি স্পন্সর করে সেক্ষেত্রে আপনি কোনো এক্সট্রা পয়েন্ট পাবেন না। যে পয়েন্ট আপনি নিজের যোগ্যতায় কালেক্ট করবেন সেটাই হচ্ছে আপনার পয়েন্ট, সেটার উপর বেস করে সিদ্ধান্ত হবে। এরপরে আমরা আসি স্টেট স্পন্সরশিপের নমিনেশন। স্টেট অফ স্পন্সরশিপে আমরা বলেছিলাম যে দুই ধরনের রয়েছে, একটা হচ্ছে ডাইরেক্ট 190 ভিসা আর একটা হচ্ছে 491 ভিসা। যদি আপনি ডাইরেক্ট তাতে অ্যাপ্লাই করেন তাহলে আপনি পাচ্ছেন এক্সট্রা 5 পয়েন্ট। আর যদি আপনি 3 বছরের জন্য ওয়েট করতে চান, 3 বছর এখানে আসতে চান, 3 বছর কাজ করতে চান, তারপরে আপনি পিআর এর জন্য অ্যাপ্লাই করতে চান, যদি সেটা চান তাহলে আপনি পাচ্ছেন 491-এ অ্যাপ্লাই করলে পাচ্ছেন 15 পয়েন্টস। এই হচ্ছে নমিনেশনের ক্ষেত্রে আপনার পয়েন্ট ক্যালকুলেশনের হিসাব। এখন আমরা আলোচনা করব আপনার বয়সের ক্ষেত্রে আপনি পয়েন্ট কিভাবে ক্যালকুলেট করবেন। যদি আপনার বয়স হয়ে থাকে 18 থেকে 24 বছর সেক্ষেত্রে আপনি পয়েন্ট পাবেন 25 পয়েন্ট। যদি আপনার বয়স হয়ে থাকে 25 থেকে 32 বছর সেক্ষেত্রে আপনি পয়েন্ট পাচ্ছেন 30 পয়েন্ট। যদি আপনার বয়স হয়ে থাকে 33 থেকে 39 বছর সেক্ষেত্রে আপনি পাচ্ছেন 25 পয়েন্ট। আর যদি আপনার বয়স হয়ে থাকে 40 থেকে 44 বছর আপনি পাচ্ছেন 15 পয়েন্ট। আর আপনার বয়স যদি 45 থেকে তার উপরে হয় তাহলে আপনি স্পন্সরশিপ বা নমিনেশনের জন্য কোনো পয়েন্ট পাবেন না। এই বিষয়টি দয়া করে মাথায় রাখবেন। যদি আপনার বয়স 45-এর উপরে হয় তাহলে আপনি স্টেট স্পন্সরশিপ ভিসা অথবা
সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সরশিপ ভিসার জন্য আপনি আর যোগ্য হবেন না। সেক্ষেত্রে আপনাকে অন্য ভিসা অপশনে যেতে হবে। যেমনটি আমি আগে বলেছিলাম, ট্যুরিস্ট ভিসা বা স্টুডেন্ট ভিসা, অথবা টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসা, বা স্পন্সরশিপ, এমপ্লয়ার স্পন্সরশিপ ভিসা, আপনাকে ওই সমস্ত অপশনে যেতে হবে। এই হচ্ছে এইজ নিয়ে আপনার পয়েন্ট ক্যালকুলেশনের হিসাব। এই স্টেট স্পন্সরশিপ বা ফেডারেল গভর্নমেন্ট স্পন্সরশিপের জন্য আপনাকে যেই বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট করা, স্কিলস অ্যাসেসমেন্ট করা। স্কিল অ্যাসেসমেন্ট আপনার 189 ভিসার জন্য লাগে, 190 ভিসার জন্য লাগে, 491 ভিসার জন্য লাগবে। স্কিলস অ্যাসেসমেন্টটা কে করবে? স্কিল অ্যাসেসমেন্টটা করবে অস্ট্রেলিয়ান ইনস্টিটিউশনস। এক একটি প্রফেশনের জন্য স্কিল অ্যাসেসমেন্ট অথরিটি ডিফারেন্ট। যেমন ধরেন, আপনি যদি আইটি প্রফেশনাল হন, তাহলে আপনার স্কিল অ্যাসেসমেন্ট করবে এসিএস, অস্ট্রেলিয়ান কম্পিউটার সোসাইটি। সে আপনার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড দেখবে, আপনার এক্সপেরিয়েন্স দেখবে, সেটা দেখে ও অ্যাসেসমেন্ট করে বলবে যে আপনি এই প্রফেশনে অ্যাপ্লাই করার জন্য, স্পন্সরশিপের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য আপনি ফিট কিনা। যদি সে আপনাকে নেগেটিভ বলে যে না, আপনার স্কিল অ্যাসেসমেন্ট নেগেটিভ, সেক্ষেত্রে আপনি আর স্পন্সরশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। তাহলে খুব ইম্পর্টেন্ট বিষয় মনে রাখবেন হচ্ছে স্কিল অ্যাসেসমেন্ট। স্কিল অ্যাসেসমেন্ট এক এক প্রফেশনের জন্য এক একটি ইনস্টিটিউশন এই অ্যাসেসমেন্ট করে থাকে। আমরা পয়েন্ট ক্যালকুলেশনের জন্য দুইটি ক্রাইটেরিয়া ইতিমধ্যে আলোচনা করেছি। একটা হচ্ছে নমিনেশন, এবং সেকেন্ডটি ছিল হচ্ছে বয়সের ক্ষেত্রে আপনি কি পয়েন্ট পাবেন। এখন আমরা আলোচনা করতে যাচ্ছি যে আপনার ইংলিশ অ্যাবিলিটি দিয়ে আপনি কিভাবে পয়েন্ট অ্যাড করবেন। আপনি যদি প্রফিশিয়েন্ট ইংলিশ হন, অর্থাৎ আপনার যদি আইএলটিএস যদি আপনি 7 পান, অথবা পিটিই পরীক্ষায় যদি আপনি 65 পান, তাহলে আপনি পয়েন্ট পাচ্ছেন 10 পয়েন্ট। আর যদি আপনার ইংলিশ লেভেল যদি আরো বেটার হয়, সুপিরিয়র ইংলিশ হয়, অর্থাৎ আপনি প্রতিটা ব্যান্ডে যদি 8 করে পেয়ে থাকেন, অথবা আপনি যদি পিটিই পরীক্ষা দেন, তাহলে যদি আপনি প্রতিটা ব্যান্ডে যদি আপনি 79 করে পেয়ে থাকেন, তাহলে আপনি পাবেন 20 পয়েন্ট। তাহলে আমরা পাচ্ছি পয়েন্ট, যদি আপনি আইএলটিএস 6 পান, অথবা পিটিইতে আপনি 50 পান, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু আপনি কোনো পয়েন্ট অ্যাড করতে পারবেন না। আর যদি আপনি 7 পেয়ে থাকেন আইএলটিএস এ, এবং অথবা পিটিইতে যদি আপনি 65 পয়েন্ট পেয়ে থাকেন, তাহলে আপনি 10 পয়েন্ট অ্যাড করতে পারবেন ইংলিশের জন্য। আর যদি আপনি আইএলটিএস এ যদি 8 পেয়ে থাকেন, অথবা পিটিইতে যদি আপনি 79 পেয়ে থাকেন প্রতিটি ব্যান্ডে, তাহলে আপনি পয়েন্ট অ্যাড করছেন 20 পয়েন্ট। এই গেল ইংরেজির দক্ষতার উপর আপনি কিভাবে পয়েন্ট পাবেন সেটির সংক্ষিপ্ত বর্ণনা। এর পরবর্তীতে আপনি পয়েন্ট অ্যাড করবেন আপনার প্রফেশনাল এক্সপেরিয়েন্স দিয়ে। যেমন ধরেন, আপনি যেই প্রফেশনের জন্য আপনি স্পন্সরশিপ চাচ্ছেন, সেই প্রফেশনে যদি আপনি 3 বছরের নিচে কাজ করেন, সেক্ষেত্রে আপনি কোনো পয়েন্ট পাবেন না। যদি আপনি 3 থেকে 4 বছর কাজ করেন, তাহলে আপনি পাচ্ছেন 5 পয়েন্ট। যদি আপনি 5 থেকে 10 বছর কাজ করেন, আপনি পাচ্ছেন 10 পয়েন্ট। আপনি যদি 8 থেকে 10 বছর কাজ করেন, তাহলে আপনি পাচ্ছেন 15 পয়েন্ট। এ হচ্ছে যদি আপনি অস্ট্রেলিয়ার বাইরে কোনো দেশে কাজ করেন, তাহলে সেক্ষেত্রে আপনার পয়েন্ট কি হবে, আপনি কিভাবে পয়েন্ট অ্যাড করবেন, তার একটি সংক্ষিপ্ত বর্ণনা। এখন এছাড়াও আপনি আরো পয়েন্ট অ্যাড করতে পারবেন। সেটা হচ্ছে যদি আপনার অস্ট্রেলিয়াতে যদি কাজ করার এক্সপিরিয়েন্স থাকে, তাহলে 1 থেকে 2 বছরের জন্য 5 পয়েন্ট, 3 থেকে 4 বছরের জন্য 10 পয়েন্ট, 5 থেকে 7 বছরের জন্য 15 পয়েন্ট, 8 থেকে 10 বছরের জন্য 20 পয়েন্ট আপনি যোগ করতে পারবেন। এরপরে আপনি পয়েন্ট অ্যাড করবেন এডুকেশনের জন্য। যেমন ধরুন, আপনি যদি ডিপ্লোমা বা কোনো ট্রেড কোয়ালিফিকেশন করেন, আপনি পাচ্ছেন 10 পয়েন্ট। আপনি যদি ব্যাচেলার বা কোনো মাস্টার্স করে থাকেন, সেজন্য আপনি পাচ্ছেন 15 পয়েন্ট।
আপনি যদি পিএইচডি করে থাকেন তাহলে সেজন্য আপনি পাচ্ছেন 20 পয়েন্ট। তবে মনে রাখতে হবে আপনার যেই কোয়ালিফিকেশন দিয়ে আপনি পয়েন্ট অ্যাড করতে চাচ্ছেন সেটা যেন মিনিমাম 2 বছরের একটা কোর্স হয়ে থাকে, অর্থাৎ 2 বছরের নিচে কোনো কোর্স থাকলে সেক্ষেত্রে পয়েন্ট অ্যাড করা যায় না। এছাড়া আপনি যদি কোনো স্পেশাল এডুকেশন কোয়ালিফিকেশন থাকে আপনার, যেমন ধরেন পিএইচডি অথবা মাস্টার্স বাই রিসার্চ, অস্ট্রেলিয়ার কোন ইনস্টিটিউশন যদি আপনি পিএইচডি করেন বা মাস্টার্স বাই রিসার্চ করেন, অথবা যদি আপনি কোনো সায়েন্সের কোনো সাবজেক্টে পিএইচডি করেন বা টেকনোলজিক্যাল কোনো সাবজেক্টে করেন, ইঞ্জিনিয়ারিং কোনো সাবজেক্টে করেন, মেডিকেলের কোনো সাবজেক্টে আপনি করেন, সেক্ষেত্রে আপনি আরো 10 পয়েন্ট যোগ করতে পারবেন। ওরা এই এক্সট্রা পয়েন্ট যোগ করাটাকে বলে থাকে স্টেম। স্টেম মানে হচ্ছে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স অর আইসিটি। এরপরে আপনি আরো পয়েন্ট যোগ করবেন যদি আপনার ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ব্যতীত অন্য কোনো ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেশন থাকে। এটাকে ওরা বলে থাকে নাটি, অর্থাৎ আপনি যে কোনো ইংরেজি ব্যতীত অন্য যে কোনো সাবজেক্টের কোয়ালিফিকেশন দেখিয়ে আপনি 5 পয়েন্ট যোগ করতে পারবেন। আপনি আরো পয়েন্ট যোগ করতে পারবেন যদি আপনি প্রফেশনাল ইয়ার প্রোগ্রাম করেন। প্রফেশনাল ইয়ার প্রোগ্রামটা সাধারণত অ্যাকাউন্টিং এর যারা আছেন, আইটির যারা আছেন, ইঞ্জিনিয়ারিং এর যারা আছেন, তারা এই এই প্রফেশনাল ইয়ার অস্ট্রেলিয়ার কোন ইনস্টিটিউশনে যদি কোনো এই প্রোগ্রামটা করেন সেক্ষেত্রে আপনি 5 পয়েন্ট যোগ করতে পারবেন। লাস্টলি আপনি পয়েন্ট পাবেন আপনার পার্টনারের কোয়ালিফিকেশন অনুযায়ী। যদি আপনি সিঙ্গেল হন সেক্ষেত্রে আপনি পাচ্ছেন 10 পয়েন্ট। যদি আপনার পার্টনারে যদি কম্পিটেন্ট ইংলিশ থাকে, অর্থাৎ আইএলটিএস এর 6 লেভেলের ইংলিশ থাকে, এবং আপনার পার্টনারও যদি আপনার মতো স্কিল হয় এবং তার পজিটিভ স্কিল অ্যাসেসমেন্ট থাকে, সেই ক্ষেত্রে 10 পয়েন্ট। আর আপনার পার্টনার যদি অস্ট্রেলিয়ার সিটিজেন হয় বা পার্মানেন্ট রেসিডেন্ট হয় তাহলে আপনি পাচ্ছেন 10 পয়েন্ট। আর যদি আপনার পার্টনার শুধুমাত্র ইংরেজিতে আইএলটিএস 6 পায় বা অর্থাৎ কম্পিটেন্ট ইংলিশ শো করতে পারে, তাহলে সেজন্য আপনি পাবেন আরো 5 পয়েন্ট। এভাবে আপনি পয়েন্ট ক্যালকুলেট করবেন। সুখবর হলো 190 এবং 491 ভিসার ক্ষেত্রে এই বছর 2024-2025 অর্থ বছরে অস্ট্রেলিয়ার সরকার সংখ্যা বাড়িয়েছে, নাম্বার বাড়িয়েছে। প্রতি বছর ওরা একটা নাম্বার অ্যালোকেট করে থাকে। এবছর তারা প্রায় 60% বাড়িয়েছে, অর্থাৎ গত বছর ছিল 10,300 জনকে 190 ভিসা দেওয়া হয়েছিল, আর এই বছর দেওয়া হবে 16,500 জনকে 190 ভিসা, অর্থাৎ এবার চান্স বেশি। 491 ভিসার ক্ষেত্রে দেখা গিয়েছে যে এবার প্রায় 53% ইনক্রিজ নাম্বার। গত বছর যা ছিল 6,400, এই বছর তা বেড়ে দাঁড়িয়েছে 9,760, অর্থাৎ 491-এও আপনার সংখ্যা বেড়েছে। অর্থাৎ কতজনকে তারা ডাকবে তার একটা পরিমাণ তারা প্রথমেই ঠিক করে রাখে, ওই পরিমাণের উপর বেস করে তারা প্রতি বছর মানুষকে ডেকে থাকে।